আজকে যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972। এখানে আমরা শুরুতে কিছু প্রাথমিক আলোচনা নিয়ে শুরু করবো। সেটা কি এটা হচ্ছে রাষ্ট্রপতির আদেশ নং 46, অর্থাৎ 1972 সালের 46 নাম্বার আদেশ হচ্ছে দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার। আচ্ছা, পরবর্তীতে বলা হচ্ছে যে আদেশ আদালত প্রকাশ পায় 17 মে 1972 সালে এবং বিধিমালিকা প্রকাশ পায় হচ্ছে আপনার 22 মে 1972। আর দেন বলা হচ্ছে এর গ্রহণী কার্যকারিতা পায় 26 মার্চ 1971। আর এর ধরন হচ্ছে সংবিধানবদ্ধ আদেশ অর্থাৎ স্ট্যাচুটরি অর্ডার। তার মানে আমরা এতটুকু অংশ যতটুকু বুঝলাম, রাষ্ট্রপতির আদেশ অর্থাৎ বার কাউন্সিল অর্ডার হচ্ছে রাষ্ট্রপতির আদেশ এবং এটা পুরো নাম হচ্ছে আপনার বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972। এন্ড এটা হচ্ছে 46 নাম্বার আদেশ অর্থাৎ 1972 সালে 46 নাম্বার রাষ্ট্রপতির আদেশ হচ্ছে এই বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972। ওকে, আর এর আদেশ প্রকাশ পায় হচ্ছে আপনার 17 মে 1972 এবং বিধিমালা প্রকাশ পায় 22 মে 1972। আর গ্রহণ এবং কার্যকারিতা পায় হচ্ছে 26 মার্চ 1971। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু বলা হচ্ছে 1972 সালের অর্ডার, বাট এটা কার্যকারিতা পায় এবং গ্রহণ এবং কার্যকারিতা পায় কিন্তু 26 মার্চ 1971। ওকে, আচ্ছা, এখানে অনুচ্ছেদ পাওয়া হচ্ছে 46টি, বিধিমালা 101টি, পেশাগত আচরণ ও শিষ্টাচারগত অধ্যায় হচ্ছে 4টি, ক্যানন হচ্ছে 42টি, আর সংগঠন হচ্ছে আপনার 3টি। সংগঠন কি? বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশন, বার কাউন্সিল, ট্রাইব্যুনাল। তো এতটুকু অংশে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে প্রাথমিক কিছু আলোচনা, বাট এগুলো এমসিকিউ এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু এমসিকিউ একটা আসতেই পারে। তো আমরা যদি আবার একটু রিভিউ করি এই জায়গাটা, আমরা দেখলাম the Bangladesh Legal Practitioners and Bar Council Order 1972 and এটা হচ্ছে আপনার রাষ্ট্রপতির 46 নাম্বার আদেশ। এটি গ্রহণ এবং কার্যকারিতা পায় হচ্ছে 26 মার্চ 1971 সাল, যেখানে আদেশ আদালত প্রকাশ পায় 17 মে 1972 এবং বিধিমালা প্রকাশ পায় হচ্ছে আপনার কত 22 মে 1972। এখানে 46টি অনুচ্ছেদ আছে, বিধি আছে 101টি, আর হচ্ছে আপনার পেশাগত আচরণ ও শিষ্টাচারগত অধ্যায় হচ্ছে 4টি, ক্যানন হচ্ছে আপনার কত 42টি। হ্যাঁ, এখানে আপনার টোটাল সংগঠন হচ্ছে 3টি, বার কাউন্সিল, বার কাউন্সিল অ্যাসোসিয়েশন আর বার কাউন্সিল ট্রাইব্যুনাল। আচ্ছা, আরেকটি বিষয়, অনুচ্ছেদ 40-3 অর্থাৎ এই আইনের অনুচ্ছেদ 40-3 অনুযায়ী কিন্তু সরকার দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস তৈরি করেছেন। অর্থাৎ উনি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার এন্ড এই আদেশের আন্ডারে যেটা করা হয়েছে দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিলের যে রুলসটা সেটা সরকার প্রণয়ন করেছেন। তো এই হচ্ছে আমাদের প্রাইমারি কিছু ডিসকাশন। এবার যদি আমরা মূল আলোচনায় চলে যাই, অনুচ্ছেদ সম্পর্কে জানবো। অনুচ্ছেদ প্রথমে আমরা অনুচ্ছেদ 2 থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয় আমি এখানে ফাইন্ড আউট করেছি যেগুলো আপনাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এখানে ডিসপ্লে আলোচনা করার মতো কিছুই নেই, তবুও আমি বলে দিচ্ছি। 2 এর এতে বলা হচ্ছে অ্যাডভোকেট সম্পর্কে, এবং আমরা জানি যে অ্যাডভোকেট হচ্ছে এই আদেশের আন্ডারে তালিকাভুক্ত যারা অ্যাডভোকেট, অর্থাৎ এই বার কাউন্সিল অর্ডারের আন্ডারে যে তালিকাভুক্ত অ্যাডভোকেট, অর্থাৎ আমরা যারা অ্যাডভোকেট আছি তারাই হচ্ছে এই অ্যাডভোকেটের সম্পর্কে বলা হচ্ছে এখানে 2 এর এতে। তাহলে এটা মূল বিষয় যদি আসে এমসিকিউতে, তাহলে আসতে পারে যে অ্যাডভোকেট কত অনুচ্ছেদে বলা আছে, অর্থাৎ বার কাউন্সিল অর্ডার 1972 কত অনুচ্ছেদে অ্যাডভোকেটের কথা বলা আছে। এখান থেকে যদি আসে এই 2 অনুচ্ছেদ আসলে এই বিষয়টি আসবে কত অনুচ্ছেদে কি বলা আছে। তো এটা আমি আর ব্রিফলি কিছু আলোচনা করিনি, তবু যদি আপনাদের কাছে মনে হয় যে আপনারা জানবেন তাহলে সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন। ওকে, তাহলে 2 এর এতে বলা হচ্ছে আপনার কত অ্যাডভোকেট, 2 এর বিতে বলা হচ্ছে বার কাউন্সিল সম্পর্কে, 2 এর বি যেটা সেখানে বলা হচ্ছে আপনার বার অ্যাসোসিয়েশন সম্পর্কে। আর এই বার অ্যাসোসিয়েশন বলা হচ্ছে এখানে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বা যে কোনো স্থানীয় বার অ্যাসোসিয়েশনকে কিন্তু এখানে বোঝাবে। তাহলে বার অ্যাসোসিয়েশন বলতে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন এছাড়াও যে কোনো স্থানীয় বার অ্যাসোসিয়েশনকে এখানে বোঝাবে। 2 এর সিতে বলা হচ্ছে আপনার পূর্ব পাকিস্তান বার কাউন্সিল, অর্থাৎ 26 মার্চ 1971 যে
আদেশটা, এই বার কাউন্সিল অর্ডার 1972, অর্থাৎ এটি আমি আগেই বললাম 26 মার্চ 1971 সালে এটি গ্রহণ এবং কার্যকারিতা পেয়েছে। তার আগে যে বার কাউন্সিল অর্ডারটা ছিল সেটাই বলা হয় হচ্ছে আপনার পূর্ব পাকিস্তান বার কাউন্সিল। ওকে, এরপর যে বিষয়টা বলা হচ্ছে 2 তে বলা হচ্ছে আপনার হাইকোর্ট সম্পর্কে, 2 তে বলা হচ্ছে সরকার অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ গভর্নমেন্ট অফ দা পিপল রিপাবলিক অফ বাংলাদেশ এই বিষয়টাই বলা হচ্ছে 2 তে। ওকে, এরপর হচ্ছে 2 বলা হচ্ছে স্থানীয় বার অ্যাসোসিয়েশন, অর্থাৎ জেলা পর্যায়ে যে কোনো স্থানীয় বার অ্যাসোসিয়েশনকে কিন্তু এখানে বোঝানো হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে 2 তে বলা হচ্ছে আপনার প্রেসক্রাইব বা নির্দেশিত, অর্থাৎ এই আইনের আন্ডারে, অর্থাৎ এই যে বললাম বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1970 এর আন্ডারে যে বিধিমালা সেটাই বলা হচ্ছে আপনার বিধি দ্বারা যে নির্দেশিত সেটাই বোঝানো হচ্ছে এখানে। আর 2 এই যে বলা হচ্ছে আপনার কি তালিকা, অর্থাৎ অ্যাডভোকেটের যে তালিকা সেই বিষয়টাই এখানে বলা হচ্ছে। আর 2 তে বলা হচ্ছে ট্রাইব্যুনাল, এই আদেশের অধীনে গঠিত ট্রাইব্যুনাল, তার মানে কি 2 বলা হচ্ছে ট্রাইব্যুনাল। এখানে 2 হচ্ছে আপনার একটু ইম্পর্টেন্ট আসতে পারে, যতগুলো দেওয়া হয়েছে সবগুলোই আপনার ইম্পর্টেন্ট। তো এখানে এই 2 অনুচ্ছেদে আসার মতো যদি হয় তাহলে সেটা হচ্ছে এইটা সংজ্ঞা কত, অর্থাৎ সংজ্ঞার অনুচ্ছেদে কত, অ্যাডভোকেটের সংজ্ঞা কত বলা হচ্ছে, বার কাউন্সিল সংজ্ঞা কত, বার অ্যাসোসিয়েশনের সংজ্ঞা কত, এই বিষয়টা বলা। তো এটা আমি ব্রিফলি আলোচনা করলাম। ওকে, এখন আমরা মেন আলোচনায় চলে যাই। ওকে, অনুচ্ছেদ 3 বলা হচ্ছে আপনার বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হয়েছে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর দ্বারা। ওকে, 3 পদমর্যাদা সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ বার কাউন্সিল একটি কর্পোরেট প্রতিষ্ঠান, এর স্থাবর এবং অস্থাবর সম্পত্তির ধারণ এবং চুক্তি করার ক্ষমতা আছে। এটি নিজেই নিজে মামলা করতে পারে এবং এর বিরুদ্ধে অন্য কেউ মামলা দায়ের করতে পারে। বিষয়টি যদি আমরা আবার একটু ক্লিয়ার করি, এখানে বলা হচ্ছে যে পদমর্যাদা, অর্থাৎ এই আদেশের বিধানগুলি অনুযায়ী এখানে যে পদমর্যাদার কথা বলা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার, সেটা হচ্ছে আপনার এই আদেশের বিধানগুলি মোতাবেক একটি বার কাউন্সিল গঠিত হবে যা বাংলাদেশ বার কাউন্সিল নামে পরিচিত। আর এটা হচ্ছে আপনার একটি কর্পোরেট প্রতিষ্ঠান এবং এটি সংবিধিবদ্ধ সংস্থা। এর একটি সাধারণ স্থির থাকবে, এর স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ধারণ করার ক্ষমতা থাকবে এবং এটি অন্যের বিরুদ্ধে অথবা নিজের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে। এখানে এই বিষয়টাই হচ্ছে মূল কথা বলা হয়েছে। আশা করি আপনাদের কাছে এই 3-2 ক্লিয়ার। আবার যদি বলি পদমর্যাদা সম্পর্কে বলা হচ্ছে 3-2-তে, এখানে বলা হচ্ছে যে এই আদেশের বিধান মোতাবেক বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার, অর্থাৎ একটি বার কাউন্সিল গঠিত হবে যে বাংলাদেশ বার কাউন্সিল নামে পরিচিত। এই যে আদেশটার কথা বললাম, এই আদেশের বিধান মোতাবেক একটি বার কাউন্সিল গঠিত হবে যা বাংলাদেশ বার কাউন্সিল নামে পরিচিত। ওকে, এটি একটি কর্পোরেট প্রতিষ্ঠান, এর স্থাবর বা অস্থাবর সম্পত্তির ধারণ বা চুক্তি করার ক্ষমতা থাকে, এটি নিজের মামলা করতে পারে বা অন্য কেউ মামলা দায়ের করতে পারে। এখানে এই বিষয়টা মেনলি বলা হচ্ছে। 4 অনুচ্ছেদে বলা হচ্ছে বার কাউন্সিলের মেয়াদ কতদিন থাকে। বার কাউন্সিলের মেয়াদ থাকবে 3 বছর, অর্থাৎ 1 জুলাই থেকে 3 বছর থাকবে, অর্থাৎ 1 জুলাই থেকে 3 বছর পর্যন্ত বার কাউন্সিলের মেয়াদ থাকবে। এবং মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে কি বার কাউন্সিলের যে মেম্বাররা সদস্যরা তাদের যোগ্যতা হারায়, নরমাল বিষয়। ওকে, এরপর হচ্ছে আপনার অনুচ্ছেদ 5, ইম্পর্টেন্ট একটা বিষয়। অনুচ্ছেদ 5-এর এখন বলা হচ্ছে যে বার কাউন্সিলের গঠন সংখ্যা, অর্থাৎ এই সদস্য সংখ্যা হচ্ছে কত, 15 জন। তাদের মধ্যে একজন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হবে, যিনি থাকবেন পদাধিকার বলে চেয়ারম্যান। 7 জন নির্বাচিত হবেন তালিকাভুক্ত অ্যাডভোকেটের মধ্য থেকে এবং 7 জন সদস্য নির্বাচিত হবে স্থানীয় বার অ্যাসোসিয়েশনের 7টি গ্রুপের সদস্য অ্যাডভোকেটের মধ্য থেকে। এবং সরকার গ্যাজেট প্রজ্ঞাপন দ্বারা সব বার অ্যাসোসিয়েশন গুলোকে 7টি ভাগে বিভক্ত করবে। তার মানে এই বিষয়টা যদি আমরা আবার একটু রিভিউ করি, এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ বার কাউন্সিলের মেম্বার থাকবে হচ্ছে আপনার 15 জন। ঠিক আছে, 15 জন সদস্য নিয়ে বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হবে। আর বাংলাদেশ বার কাউন্সিলের যে অ্যাটর্নি জেনারেল তিনি থাকবেন পদাধিকার বলে চেয়ারম্যান। আর 7 জন নির্বাচিত হবেন তালিকাভুক্ত অ্যাডভোকেটদের মধ্যে থেকে, 7 জন নির্বাচিত হবে স্থানীয় বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেটদের মধ্যে থেকে। আর সরকার
গ্যাজেট প্রজ্ঞাপন দ্বারা সব বার অ্যাসোসিয়েশন গুলোকে 7টি ভাগে বিভক্ত করবেন। ওকে, পার্টি এতে কথা হচ্ছে আপনার একজন সদস্য দুইবারের বেশি ভোট দিতে পারবে না, অর্থাৎ একজন সদস্য দুইবারের বেশি সদস্য পদে থাকবেন না। ওকে, আর 6 বলা হচ্ছে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান। বার কাউন্সিল একজন চেয়ারম্যান ও একজন ভাইস চেয়ারম্যান নিয়োগ করবে, অর্থাৎ চেয়ারম্যান হবে পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, আর ভাইস চেয়ারম্যান হবে বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মধ্য থেকে একজন, এবং তাদের ক্ষমতা ও কার্যাবলী নির্ধারিত হবে বার কাউন্সিলের বিধিমালা। আচ্ছা, 5 এবং 6টা যদি আমরা আবার একটু রিভিউ করি, এখানে বলা হচ্ছে যে 5-এর 1-এ বার কাউন্সিলের গঠন, অর্থাৎ 15 জন সদস্য নিয়ে বাংলাদেশের বার কাউন্সিল গঠিত। তাদের মধ্যে একজন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, যিনি পদাধিকার বলে চেয়ারম্যান হবেন, অর্থাৎ বার কাউন্সিলের চেয়ারম্যান পদে থাকবেন। 7 জন নির্বাচিত হবেন তালিকাভুক্ত অ্যাডভোকেটের মধ্যে থেকে, 7 জন নির্বাচিত হবে স্থানীয় বার অ্যাসোসিয়েশনের 7টি গ্রুপের সদস্য অ্যাডভোকেটদের মধ্যে থেকে, অর্থাৎ স্থানীয় বার অ্যাসোসিয়েশন, অর্থাৎ স্থানীয় যে বার অ্যাসোসিয়েশন আছে সেই বার অ্যাসোসিয়েশনের 7টি গ্রুপের সদস্য অ্যাডভোকেটদের মধ্য থেকে 7 জন সদস্য নির্বাচিত হবে। এই হচ্ছে আপনার 14 জন, আর একজন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, যিনি পদাধিকার বলেন চেয়ারম্যান, এই হচ্ছে 15 জন। তার মানে 7 জন হচ্ছে তালিকাভুক্ত অ্যাডভোকেটদের মধ্যে থেকে নির্বাচিত হবেন, 7 জন স্থানীয় বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেটদের মধ্যে থেকে নির্বাচিত হবেন, আর একজন হবেন চেয়ারম্যান, যিনি অ্যাটর্নি জেনারেল, অর্থাৎ বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, যিনি পদাধিকার বলে চেয়ারম্যান নির্বাচিত হবে। আর ওনাদের যে অর্থাৎ সরকারি গ্যাজেট প্রজ্ঞাপনের দ্বারা বার অ্যাসোসিয়েশন গুলোকে 7টি ভাগে বিভক্ত করা হবে। আচ্ছা, আর 5-এর এতে বলা হচ্ছে একজন সদস্য দুইবারের বেশি সদস্য পদে থাকবে না। আর 6-এ বলা হচ্ছে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান, অর্থাৎ বার কাউন্সিলে একজন চেয়ারম্যান ও একজন ভাইস চেয়ারম্যান থাকবেন। চেয়ারম্যান হবেন পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, যেটা আমি 5-এর 1-এ বললাম যে পদাধিকার বলে বাংলাদেশের যে অ্যাটর্নি জেনারেল, তো ওনাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করা হবে। আর ভাইস চেয়ারম্যান হবে বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে একজন। আর 6-এর এতে বলা হচ্ছে সেক্রেটারি বা সচিব। জেলা জজ বা অতিরিক্ত জেলা জজের মধ্য থেকে সরকার একজন সেক্রেটারি বা সচিব নিযুক্ত করবে। তার মানে এখানে বলা হচ্ছে আপনার 6-এর এতে যেটা বলা হচ্ছে যে সেক্রেটারি বা সচিবের কথা, অর্থাৎ জেলা জজ বা অতিরিক্ত জেলা জজের মধ্য থেকে একজন সচিব বা সেক্রেটারি নিয়োগ করা হবে, যাকে নিয়োগ করবে সরকার। আচ্ছা, এরপর আসছে আমাদের কত অনুচ্ছেদ 8। অনুচ্ছেদ 8-এ যেটা বলা হচ্ছে আপনার নির্বাচন বা ভোট গ্রহণ অনুষ্ঠান, অর্থাৎ যেই বছর মেয়াদটা শেষ হবে সেই বছর 31শে মে বা তার পূর্ব থেকে নির্বাচনটা শুরু হবে। তার মানে নির্বাচন শুরু হবে কত থেকে, সেই বিষয়টাই বলা হচ্ছে আপনাদের অনুচ্ছেদ 8-এ। এখানে যেটা বলা হচ্ছে যেই বছর মেয়াদ শেষ হবে, আমি 4 অনুচ্ছেদে বললাম 1 জুলাই থেকে নিয়ে শুরু করে, অর্থাৎ 1 জুলাই থেকে নিয়ে 3 বছর পর্যন্ত মেয়াদ থাকবেন বার কাউন্সিলের সদস্যদের। তো যে বছর মেয়াদটা শেষ হয়ে যাবে, অর্থাৎ 3 বছর পুরো হবার পর যে বছর মেয়াদটা শেষ হবে সেই বছরের 31শে মে বা তার পূর্ব থেকে, অর্থাৎ 31শে মে পূর্ব বা 31শে মে অথবা তার পূর্ব থেকে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, অর্থাৎ নির্বাচনটা শুরু হবে। এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে অনুচ্ছেদ 10। অনুচ্ছেদ 10-এ বলা হচ্ছে বার কাউন্সিলের কার্যাবলী। বার কাউন্সিলের কার্যাবলী আমরা কম বেশি সবাই কিন্তু মোটামুটি জানি, অর্থাৎ না পড়লেও আমাদের ধারণাটা আছে। সেটা কি? সেটা হচ্ছে অ্যাডভোকেটদের তালিকাভুক্ত করার উদ্দেশ্যে পরীক্ষা নেওয়া। এই যে আপনারা পরীক্ষা দিবেন বার কাউন্সিল, সেটার জন্য যে পরীক্ষার দেয়া, সনদ প্রদান করা, পরীক্ষার প্রস্তুতি নেওয়া, এই সব কিছুই হচ্ছে আপনার কি এই বার কাউন্সিল অর্ডারের মাধ্যমে, এই আইনটার মাধ্যমে করা হবে। ঠিক আছে, ওকে। এরপর বলা হচ্ছে তালিকা প্রস্তুত রক্ষণাবেক্ষণ করা, অর্থাৎ যখন বার কাউন্সিলে আপনি পরীক্ষা দেওয়ার পরে অ্যাডভোকেট হিসেবে নিয়োগ পাবেন, সনদ পাবেন, তখন তালিকাভুক্ত করা, অর্থাৎ অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করা এবং ওনাদের রক্ষণাবেক্ষণ করা। আচ্ছা, অ্যাডভোকেটের পেশাগত আচরণ ও নৈতিকতা নির্ধারণ। আচ্ছা, আমরা সবাই জানি যে আমাদের পেশাগত বললাম যে পেশাগত আচরণ শিষ্টাচার মতো অধ্যায় আছে 4টি, যখন আমরা সেই বিষয়টা আলোচনা করব তখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে বার কাউন্সিল 4টি অধ্যায় রেখেছি, এটা হচ্ছে আপনার বার কাউন্সিলের যে সদস্য পদ হওয়ার পর, অর্থাৎ সনদ প্রাপ্ত হওয়ার পরে অ্যাডভোকেট হওয়ার পরে আমাদের কিছু পেশাগত আচরণ এবং শিষ্টাচারগত কিছু বিষয় আমাদের মেনে চলতে হয়, সেই বিষয়টাই এখানে বলা হচ্ছে রক্ষণাবেক্ষণ করবে। তারপর হচ্ছে আপনার কি পেশাগত আচরণের
অভিযোগ এর বিচার ও শাস্তি, অর্থাৎ অভিযোগ গ্রহণ করবে এবং তার বিচার এবং উপযুক্ত শাস্তি প্রদান করবে। ঠিক আছে, তারপর তালিকাভুক্ত অ্যাডভোকেটদের সুযোগ সুবিধা ও স্বাক্ষর করা, অর্থাৎ তালিকাভুক্ত অ্যাডভোকেট যারা হবেন তাদের কি সুযোগ সুবিধা বা কি স্বার্থ রক্ষা, অর্থাৎ তাদের যে স্বার্থটা সেটা, অর্থাৎ তালিকাভুক্ত অ্যাডভোকেট যারা হবে তাদের সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করবে বার কাউন্সিল অর্ডার। বার কাউন্সিলের তহবিলের ব্যবস্থা করা, আমরা জানি প্রতি বছরই আমাদেরকে ফিক্সড অ্যামাউন্টের মতো দিতে হয়, এটা কে বলা হয় যে আমাদের বার কাউন্সিলের তহবিল। এখান থেকে আমরা চাইলে আমাদের বিপদে বা আপদে আমরা কিন্তু লোনও নিতে পারি। এই বিষয়গুলো যখন আপনারা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না, তো আস্তে আস্তে যখন আলোচনা করবো আপনার বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এরকম একটা তহবিলের ব্যবস্থা করা, নির্বাচনের ব্যবস্থা করা, আমরা জানি আমাদের যে বার কাউন্সিলের যে নির্বাচনটা অনুষ্ঠিত হয় সেটার ব্যবস্থা করা, বিধি প্রণয়ন করা, আইন শিক্ষার উন্নয়ন করা, অন্যান্য অনুমোদিত বা সহায়ক যাবতীয় কার্যাবলী কি করা, সম্পাদন করা। ওকে, সো আবার যদি আমরা অনুচ্ছেদ 10টা একবার রিভিউ করি, তার মানে এখানে আসছে প্রথমত অ্যাডভোকেট হিসেবে কি তালিকাভুক্তিকরণের জন্য যে পরীক্ষা, সেই পরীক্ষার ব্যবস্থা করা, সনদের ব্যবস্থা করা এবং অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তি হওয়ার পরে সেটা রক্ষণাবেক্ষণ করা। তারপর হচ্ছে আপনাদের কি অ্যাডভোকেটদের পেশাগত আচরণ ও শিষ্টাচারগত যে অধ্যায়টা সেই বিষয় সম্পর্কে অবগত করা। তারপর হচ্ছে আপনার সকল ধরনের সুযোগ সুবিধা, অর্থাৎ অ্যাডভোকেটদের সকল ধরনের সুযোগ সুবিধা এবং স্বার্থ রক্ষা করা। তারপর হচ্ছে আপনার নির্বাচনের ব্যবস্থা করা, এরপর হচ্ছে আপনার তহবিল, অর্থাৎ বার কাউন্সিলের যে তহবিল সেই তহবিলের ব্যবস্থা করা, বিধি প্রণয়ন করা, আইন শিক্ষার উন্নয়ন করা, এছাড়াও আপনার অন্যান্য অনুমোদিত যে কার্যকলাপ সেই বিষয়গুলোকে উন্নয়ন করা বা আমাদেরকে জানানো। এরপর হচ্ছে 11 যেখানে বলা হচ্ছে আপনার স্ট্যান্ডিং কমিটি, অর্থাৎ স্ট্যান্ডিং কমিটি কি ধরনের, স্ট্যান্ডিং কমিটির গঠন প্রক্রিয়া সম্পর্কে এই বিষয় সম্পর্কে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন।
ওকে, সো এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডিং কমিটির গঠন, অর্থাৎ অনুচ্ছেদ 11-তে যেটা বলা হচ্ছে আমরা স্ট্যান্ডিং কমিটির গঠন। স্ট্যান্ডিং কমিটি হচ্ছে কি? স্ট্যান্ডিং কমিটি গঠন হচ্ছে আমাদের স্ট্যান্ডিং কমিটি হচ্ছে আমাদের কত? 3 ধরনের। এখানে 5 জন এক্সিকিউটিভ কমিটির সদস্য থাকবে যারা বাই কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হবে, অর্থাৎ নির্বাহী কমিটি যেটাকে বলা হয়। এক্সিকিউটিভ কমিটি অর্থাৎ নির্বাহী কমিটি যেটাকে বলা হয়, ঠিক আছে, নির্বাহী কমিটি। এরপর হচ্ছে ফাইন্যান্স কমিটি অর্থাৎ আর্থিক কমিটি, ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে 9 জন হচ্ছে লিগ্যাল এডুকেশনাল কমিটি অর্থাৎ আইন শিক্ষা কমিটি যেটা, ঠিক আছে। হচ্ছে 11 অনুচ্ছেদ 11 স্ট্যান্ডিং কমিটি সম্পর্কে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে স্ট্যান্ডিং কমিটি হচ্ছে 3 ধরনের। 5 জন এক্সিকিউটিভ কমিটির সদস্য থাকবেন যারা বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হবেন। 5 জন নির্বাচিত হবেন ফাইন্যান্স কমিটির সদস্য হিসেবে যারা বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হবেন। 9 জন লিগ্যাল এডুকেশনাল কমিটির সদস্য থাকবেন, তাদের মধ্যে 4 জন অর্থাৎ 4 জনের মধ্যে 2 জন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক থাকবেন, বাকি 2 জন থাকবেন তালিকাভুক্ত অ্যাডভোকেটদের মধ্যে থেকে কোঅ্যাডভোকেট হবে। আর বাকি যে 5 জন থাকলো তারা বার কাউন্সিলের নির্বাচিত সদস্যের মধ্যে থেকে নির্বাচিত হবে। তার মানে 11তে যেটা বোঝানো হচ্ছে এখানে স্ট্যান্ডিং কমিটি সম্পর্কে বলা হচ্ছে। স্ট্যান্ডিং কমিটি 3 ধরনের। একটা হচ্ছে আপনার নির্বাহী কমিটি, আর্থিক কমিটি, আইন শিক্ষা কমিটি। নির্বাহী কমিটি বা এক্সিকিউটিভ কমিটি হচ্ছে আপনার কত? 5 জন সদস্য থাকবেন যারা বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হবেন। এরপর হচ্ছে আপনাদের কি আর্থিক কমিটি বা ফাইন্যান্স কমিটি, 5 জন সদস্য থাকবেন যারা বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হবেন। এবং লাস্ট যেটা বলা হচ্ছে লিগ্যাল এডুকেশন কমিটির সদস্য, তাদের মধ্যে 9 জন থাকবেন লিগ্যাল এডুকেশন কমিটির সদস্য, তাদের মধ্যে 5 জন সদস্য বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মধ্যে নির্বাচিত হবে। এবং বাকি যে 4 জন, এই 4 জনের মধ্যে 2 জন হবেন হচ্ছে বাংলাদেশের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক, আর বাকি 2 জন যারা ওনারা হচ্ছে আপনার কি বার কাউন্সিলের যে তালিকাভুক্ত অ্যাডভোকেট তাদের মধ্যে থেকে কোঅ্যাডভোকেট হবে। এরপর 11 যেটা অর্থাৎ 11B অনুচ্ছেদে এখানে হচ্ছে ইনরোলমেন্ট কমিটি বা নিবন্ধন কমিটি। নিবন্ধন কমিটির সদস্য হচ্ছেন 5 জন। আচ্ছা, প্রধান বিচারপতি আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে কি করবেন? একজন নির্বাচিত করবেন। ওকে ওকে, প্রধান বিচারপতি আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে একজন চেয়ারম্যান নিযুক্ত করবেন। প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগের বিচারপতিদের মধ্য থেকে 2 জন সদস্য নিযুক্ত করবে। বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল হবেন এনরোলমেন্ট কমিটির একজন সদস্য এবং বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মধ্য থেকে একজন সদস্য নিযুক্ত হবেন। ওকে, তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে 11B বা 11 বলা হচ্ছে এনরোলমেন্ট কমিটি বা নিবন্ধন কমিটি। তো নিবন্ধন কমিটির সদস্য সংখ্যা হচ্ছে 5 জন। এখানে প্রধান বিচারপতি ওনাদেরকে নিযুক্ত করবেন। তার মানে প্রধান বিচারপতি আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে একজন চেয়ারম্যান নিযুক্ত করবেন। এরপরে হাইকোর্ট বিভাগের বিচারপতিদের মধ্য থেকে কি করবে? হাইকোর্ট বিভাগের বিচারপতিদের মধ্য থেকে 2 জন সদস্য নির্বাচিত করবে। আর বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মধ্য থেকে একজন সদস্য নিযুক্ত করবে এবং বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হবেন এনরোলমেন্ট কমিটির একজন সদস্য। আশা করি 11B-টা আপনাদের কাছে ক্লিয়ার। আবার যদি আমরা 11 অনুচ্ছেদ 11 এবং 11B-টা ভালো মতো ক্লিয়ার করি তাহলে সেখানে দাঁড়াচ্ছে যে স্ট্যান্ডিং কমিটি অর্থাৎ 11 যেটা বলা হচ্ছে 11-তে যেটা বলা হচ্ছে যে স্ট্যান্ডিং কমিটি হচ্ছে কত? স্ট্যান্ডিং কমিটি হচ্ছে 3 ধরনের। এখানে নির্বাহী কমিটি বা এক্সিকিউটিভ কমিটি, ফাইন্যান্স কমিটি বা আর্থিক কমিটি, তারপর হচ্ছে আপনার লিগ্যাল এডুকেশন কমিটি বা আইন শিক্ষা কমিটি। তো এখানে নির্বাহী কমিটির সদস্য থাকবেন হচ্ছে 5 জন যারা বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হবে। একইভাবে নির্বাহী কমিটির সদস্যদের মতোই আপনার ফাইন্যান্স কমিটি অর্থাৎ আর্থিক কমিটির সদস্য সংখ্যা 5 জন যারা বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হবে। এবং আইন শিক্ষা কমিটি বা লিগ্যাল এডুকেশন কমিটির সদস্য সংখ্যা থাকবে 9 জন, তাদের মধ্যে 5 জন সদস্য নির্বাচিত হবেন বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে। আর 4 জন বাকি যে 4 জন থাকবে সদস্য ওনাদের মধ্যে আপনার 2 জন সদস্য নির্বাচিত হবেন বার কাউন্সিলের, অর্থাৎ 2 জন সদস্য বার কাউন্সিলের তালিকাভুক্ত অ্যাডভোকেটদের মধ্যে থেকে কোঅ্যাডভোকেট হবেন। বাকি 2 জন
হচ্ছে বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক থাকবেন। এই হচ্ছে আমাদের স্ট্যান্ডিং কমিটি। এরপর হচ্ছে বিষয় আসছে হচ্ছে 11 বি, অর্থাৎ 11 ক অনুচ্ছেদে বলা হচ্ছে আমাদের কি নিবন্ধন কমিটি বা এনরোলমেন্ট কমিটি। এনরোলমেন্ট কমিটির সদস্য সংখ্যা হচ্ছে 5 জন। আচ্ছা, এখানে বলা হচ্ছে আপনার আপিল বিভাগের বিচারপতিদের মধ্যে থেকে প্রধান বিচারপতি কি করবে, অ্যাটর্নি জেনারেল, অর্থাৎ আপিল বিভাগের বিচারপতিদের মধ্যে থেকে সরি আপিল বিভাগ প্রধান বিচারপতি আপিল বিভাগের বিচারপতিদের মধ্যে থেকে চেয়ারম্যান নিযুক্ত করবে। এরপর হচ্ছে হাইকোর্ট বিভাগের মধ্যে থেকে প্রধান বিচারপতি একজন কি করবে, অর্থাৎ হাইকোর্ট বিভাগের প্রধান বিচারপতি যারা ওনাদের মধ্যে থেকে একজন কি করবে, সদস্য নিযুক্ত করবে। ঠিক আছে। আর হচ্ছে আপনার অ্যাটর্নি জেনারেল হবে কি পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হবে এনরোলমেন্ট কমিটির একজন সদস্য। কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে একজন সদস্য নিযুক্ত হবেন। এই হচ্ছে আমাদের এনরোলমেন্ট কমিটি বা নিবন্ধন কমিটির গঠন প্রক্রিয়া। এরপর আসছে আমাদের অনুচ্ছেদ 16। ওকে, বিটা আমি আরেকবার একটু বলি। এখানে মনে হয় একটু ইংলিশে করেছি, সেটা হচ্ছে এখানে সদস্য সংখ্যা 5 জন। প্রধান বিচারপতি আপিল বিভাগের বিচারপতিদের মধ্যে থেকে একজন চেয়ারম্যান নিযুক্ত করবে। হাইকোর্ট বিভাগের বিচারপতিদের মধ্যে থেকে 2 জন সদস্য নিযুক্ত করবেন। তার মানে হয়ে গেল আপনার 3 জন। এরপর হচ্ছে অ্যাটর্নি জেনারেল হবে এনরোলমেন্ট কমিটির একজন সদস্য, আর বার কাউন্সিল নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে একজন সদস্য। এই হচ্ছে 5 জন। আচ্ছা, 16 অনুচ্ছেদ 16তে যেটা বলা হচ্ছে আপনার বার কাউন্সিলের যাবতীয় হিসাব সমূহ। হিসাব, আচ্ছা, বার কাউন্সিলের যে যাবতীয় হিসাবগুলো এগুলো আপনার অডিটের মাধ্যমে অডিট করা হবে। ঠিক আছে, অডিটের মাধ্যমে অডিট করা হবে এবং অডিটকৃত যে হিসাব সমূহ সেগুলো সংসদ সচিবালয় দ্বারা সংসদের জাতীয় হিসাব কমিটি বরাবর দাখিল করতে হবে। তার মানে বার কাউন্সিলের যে যাবতীয় হিসাবগুলো সেগুলো আমরা অডিটের মাধ্যমে অডিট করব এবং অডিটের মাধ্যমে অডিট করার পরে যে বিষয়টা আসবে সেই হিসাবটা আসবে আর কি। হ্যাঁ, অডিটের মাধ্যমে অডিট করার পর যে হিসাবটা আসবে সেই হিসাবটা কি করতে হবে, সংসদের যে সচিবালয় সেই সচিবালয় দ্বারা সংসদের জাতীয় হিসাব কমিটিতে দাখিল করা হবে। অর্থাৎ সংসদের জাতীয় যে সংসদের জাতীয় হিসাব কমিটি বরাবর দাখিল করা হবে। তার মানে এখানে যেটা বলা হচ্ছে বার এবং অডিটকৃত যে আপনার হিসাব সমূহটা আসবে সেই হিসাব সমূহটা যেটা করা হবে যে বার কাউন্সিলের যে আপনার যাবতীয় যে বিষয়সমূহ সেই অর্থাৎ সংসদের যে সচিবালয় সেই সংসদের সচিবালয় দ্বারা এটা কি করা হবে, সংসদের জাতীয় হিসাব কমিটি বরাবর দাখিল করা হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে বার কাউন্সিলের হিসাব সমূহটা অডিটের মাধ্যমে অডিট করা হবে। অডিটের হিসাব সমূহটা সংসদের যে সচিবালয় সেই সচিবালয় দ্বারা যেটা কি করা হবে, জাতীয় যে হিসাব কমিটি সেইখানে দাখিল করা হবে। ওকে, এরপর হচ্ছে আমাদের 19 অনুচ্ছেদ 19 বলা হচ্ছে আপনার যে অ্যাডভোকেট না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি কি করতে পারবে না, কোনো ব্যক্তি চাইলে অ্যাডভোকেট হিসেবে ব্যবসা করতে পারবে না, অর্থাৎ আইন পেশা চর্চা করতে পারবে না। আর অ্যাডভোকেট হওয়ার পর সে বাংলাদেশের সর্বত্র সকল আদালত ট্রাইব্যুনাল আইন পেশা করতে পারবে, চর্চা করতে পারবে। তার মানে সোজা হিসাব অ্যাডভোকেট না হওয়ার আগে, অ্যাডভোকেট না হওয়া পর্যন্ত আপনি কোথাও কোনো জায়গায় আপনি আইন পেশা চর্চা করতে পারবেন না। আর অ্যাডভোকেট হওয়ার পর বাংলাদেশের সর্বোচ্চ এবং যে কোনো ট্রাইব্যুনাল যে কোনো আদালতে আপনি কি করতে পারবেন, আপনি আইন পেশা চর্চা করতে পারবেন। এই বিষয়টা এখানে বলা হচ্ছে। এবার আসছে আমরা হচ্ছে 21। ঠিক আছে, 21 যে বিষয়টা বলা হচ্ছে হাইকোর্টের প্র্যাকটিসের যোগ্যতা। ওকে, হাইকোর্টের প্র্যাকটিসের যোগ্যতা অর্থাৎ জজ কোর্টে ঢাকা জজ কোর্টে লোয়ার কোর্টে অ্যাডভোকেট হওয়ার পর আপনাকে হাইকোর্টে যদি এক্সামিন দিতে চান অর্থাৎ হাইকোর্টের অ্যাডভোকেটের সনদ যদি আপনি নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে
কিছু নিয়ম মানতে হবে, সেগুলোকে এখানে বলা হয়েছে। এখানে বলা হচ্ছে হাইকোর্টে প্র্যাকটিসের যোগ্যতা সম্পূর্ণ হচ্ছে অধস্তন আদালতে অর্থাৎ নিম্ন আদালতে কমপক্ষে 2 বছরের আপনার কি থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ 2 বছর অভিজ্ঞতা হওয়ার পর কিন্তু আপনি হাইকোর্টের জন্য প্রিপেয়ার হবেন, অর্থাৎ হাইকোর্টের এক্সাম দিতে পারবেন। এরপর হচ্ছে আইনি স্নাতক পাস বা সরকারি গ্যাজেটে উল্লেখিত বাংলাদেশের বাইরের কোনো আদালতে অ্যাডভোকেট হিসেবে অ্যাপ্লিকেশন চর্চা করেছে। ওকে, এখানে বলা হচ্ছে অনেক আছে না বাংলাদেশের বাহিরে আইন পেশা চর্চা করে তারপর এসে হাইকোর্টে এক্সাম দিতে চায়, তো সেই বিষয়টি এখানে বলা হচ্ছে যে হয় আপনাকে প্রথমত আপনাকে বাংলাদেশের যে লোয়ার কোর্ট নিম্ন আদালত, সেই নিম্ন আদালতে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্র্যাকটিসে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার আইনের স্নাতক পাস বা সরকারি গ্যাজেট দ্বারা বিধৃত যদি বাংলাদেশের বাহিরে অর্থাৎ দেশের বাহিরে কোথাও কোনো আদালত বা ট্রাইব্যুনালে আপনি হিসেবে কি ছিলেন, অ্যাডভোকেট হিসেবে আইন পেশা চর্চা করেছেন। এরপর হচ্ছে আইন সংক্রান্ত আপনাকে প্রশিক্ষণ থাকতে হবে, ঠিক আছে। সকল ধরনের প্রশিক্ষণটা এবং অভিজ্ঞতার জন্য বার কাউন্সিলের শর্তগুলো থেকে আপনাকে অব্যাহতি দিবে। তার মানে আপনি আইনের সম্পর্কে আপনি যথেষ্ট জ্ঞান আছে, আপনার যথেষ্ট ধারণা আছে আইনের প্রশিক্ষণ সম্পর্কে, এবং যে অভিজ্ঞতাটা দরকার একজন অ্যাডভোকেটের সেই বিষয়টা আপনার মধ্যে আছে, এটাই বলা হচ্ছে। তার মানে 21 আমরা যে দেখলাম হাইকোর্টে 19 আমরা জানলাম যে আপনি যতক্ষণ পর্যন্ত অ্যাডভোকেট তালিকাভুক্ত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি প্রথম পেশা চর্চা করতে পারবেন, আর অ্যাডভোকেট হওয়ার পর আপনি বাংলাদেশের সর্বোচ্চ আইন পেশা চর্চা করতে পারবেন। 21 অনুচ্ছেদে বলা হচ্ছে আপনার হাইকোর্টে প্র্যাকটিসের জন্য আপনাকে কিছু নিয়ম মানতে হবে। সেটা কি, আপনাকে কমপক্ষে 2 বছরের জন্য নিম্ন আদালতে আপনার কি করতে হবে, নিম্ন আদালতে আপনার প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি বাংলাদেশের বাহিরে কোন স্বীকৃত অর্থাৎ আইন পেশায় আপনি স্বীকৃত ভাবে স্নাতক রত অবস্থায় অর্থাৎ স্নাতক পাশ করেছেন এবং বাংলাদেশের বাহিরে কোনো আদালত বা ট্রাইব্যুনালে আপনি কি করেছেন, আইন পেশা চর্চা করেছেন অ্যাডভোকেট হিসেবে, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আইন সম্পর্কে আপনার যথেষ্ট প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা থাকতে হবে। আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার। পরবর্তীতে বলা হচ্ছে অনুচ্ছেদ 21-এর 1, সরি হ্যাঁ অনুচ্ছেদ 21-এর 1-এর এ, অনুচ্ছেদ 21-এর 1-এর এ তে যেটা বলা হচ্ছে এটা হচ্ছে নরমাল বিষয়, হাইকোর্টের প্র্যাকটিসের অনুমতি লাগবে তবে তার নিম্ন আদালতে 2 বছর প্র্যাকটিস করতে হবে, এটা বলে ফেললাম। আর হচ্ছে আপনার অনুচ্ছেদ 22-এর 1 বলা হচ্ছে বার কাউন্সিলের ফি ধার্য ও আদায়, ঠিক আছে। এটা কি, বার কাউন্সিল একটা নির্ধারিত ফি ধার্য করে এবং সেটা সময় মতো আদায় করে, এই বিষয়টাই বলা হচ্ছে আমাদের কি অনুচ্ছেদ 22। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত ফি থাকতে হবে, তারপর হচ্ছে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি থাকতে হবে, এরপর হচ্ছে আপনার অ্যাডভোকেট দ্বারা পরিশোধীয় বার্ষিক ফিটা থাকতে হবে, নির্ধারিত সময়ের মধ্যে ফি দিতে ব্যর্থ হলে জরিমানা সহ ফি পরিশোধ করবে, যদি 6 মাসের মধ্যে পরিশোধ না করে তবে তার নাম অ্যাডভোকেটের তালিকা থেকে বাদ দিবে এবং পরবর্তী ফি পরিশোধের পর তার নাম পুনর্বহাল করা হবে। ওকে, এখানে বলা হচ্ছে আপনার অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত যে ফিটা সেই ফিটা আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের জন্য যে অনুমতি প্রয়োজন সেখান থেকে সেটার একটা ফি থাকে নির্ধারিত, সেই ফিটা আপনাকে প্রদান করতে হবে। তারপর অ্যাডভোকেট দ্বারা যে পরিশোধীয় বার্ষিক ফিটা, ঠিক আছে, অর্থাৎ বার্ষিক যে আমরা প্রতি বছর যে একটা ফি আমাদের বার কাউন্সিল নির্ধারিত করে দেয় সেই ফিটা নিয়মিত পরিশোধ করতে হবে। আর এই ফিটা যদি দিতে কেউ ব্যর্থ হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে জরিমানা প্রদান করতে হবে। আর যদি তাও সে না দিয়ে থাকে তবে সেই ক্ষেত্রে অ্যাডভোকেট হিসেবে তার তালিকাভুক্ত নাম থেকে তার নামটা বাদ দিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে যখন সে জরিমানা সহ ফিটা প্রদান করবে তখন তার নামটা আবার সেখানে লিখে দেওয়া হবে। এই বিষয়টাই বলা হচ্ছে অনুচ্ছেদ 22-এর 1। ওকে, এরপর হচ্ছে 23-এ যেটা বলা হচ্ছে অনুচ্ছেদ 23, অনুচ্ছেদ 23-এ বলা হচ্ছে যে অ্যাডভোকেটের তালিকাভুক্তির তালিকায়। ওকে, সিম্পল একটা বিষয়, এখানে হচ্ছে আইনজীবীর নাম অন্তর্ভুক্ত করা হবে সিনিয়রিটির দ্বারা। তার মানে হচ্ছে আপনার যিনি সিনিয়র ওনার নামটা আগে থাকবে এবং সেই নামের ভিত্তিতে সুন্দরভাবে তালিকাভুক্তিটা করা। অর্থাৎ অ্যাডভোকেট হিসেবে আমরা যখন সনদপ্রাপ্ত হই, অ্যাডভোকেট হিসেবে আমরা যখন তালিকাভুক্ত হই ওই মুহূর্তে যে তালিকাভুক্তিটা করণ সেটা সিনিয়রিটির ভিত্তিতে করা হবে, ঠিক আছে। এখন সিনিয়রিটির ভিত্তি বলতে যে আপনি আমার থেকে বয়সে বড় এইভাবে দিলাম তা নয়, অর্থাৎ আপনি আমার থেকে জ্যেষ্ঠ অর্থাৎ জ্যেষ্ঠতম যে
অ্যাডভোকেট যারা, অর্থাৎ যারা আমাদের আগে সনদপ্রাপ্ত হয়েছে ওনাদের নামগুলো আগে থাকবে, তারপর সিরিয়াল মেনটেন করে নামগুলো আসবে একে একে। এই বিষয়টাই বলা হচ্ছে। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আছে। সিনিয়রিটি নির্ধারিত হবে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির তারিখ অনুসারে। তার মানে ওই যে আমি বললাম যে আপনি আমার আগে যদি অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হয়ে তাহলে আপনার নামটা আগে থাকবে, তারপর হচ্ছে আমার নামটা থাকবে, আমার পরে যারা অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হবে তাদের নামগুলো থাকবে। অর্থাৎ সিনিয়রিটির ভিত্তিতে তালিকাভুক্তির যে তারিখটা সেই তারিখ অনুসারে সুন্দর করে কি করা হবে, তালিকাভুক্ত করা হবে, অর্থাৎ সুন্দর করে সেই ফর্মটা রেডি করা হবে। ওকে, যদি আইনজীবী তারিখ একই হয় দেন তাদের মধ্যে যিনি বয়সে সিনিয়র তাকে অন্যদের থেকে সিনিয়র হিসেবে গণ্য করা হবে। এখানে বলা হচ্ছে আপনার ধরুন আমরা একই সাথে একই তারিখে একই কয়েকজন সিনিয়র আমরা পাশ করলাম, অর্থাৎ অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হলাম, ঠিক আছে। এখন 2-3 জনের নাম একই সাথে আসছে, তখন সেই ক্ষেত্রে তারা কি করবে? সেই ক্ষেত্রে যিনি সিনিয়র অর্থাৎ বয়সের ভিত্তিতে যিনি সিনিয়র থাকবে ওনার নামটা আগে দিবে, তার পরবর্তীতে জুনিয়রের নামগুলো দিবে। এই বিষয়টি এখানে বলা হচ্ছে। তার মানে এখানে আমরা দুটো জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে অনুচ্ছেদ 22-এর একটা তো আমরা ক্লিয়ার আশা করি। অনুচ্ছেদ 23-এ তাহলে যেটা বলা হচ্ছে অ্যাডভোকেটের তালিকাভুক্তটা কিভাবে করা হবে, সিনিয়রিটির ভিত্তিতে তালিকাভুক্তি করা হবে, অর্থাৎ যিনি সিনিয়র ওনার নামগুলো আগে থাকবে, তারপর আস্তে আস্তে জুনিয়র থাকবে, এভাবে নামগুলো দেওয়া হবে এবং সেটা অবশ্যই তারিখ অনুসারে, অর্থাৎ অ্যাডভোকেটের যে তালিকাভুক্তির যে তারিখটা সেই তারিখ অনুসারে নামটা নামকরণ গুলো করা হবে, তালিকাভুক্ত রাখা হবে। আর যদি 2 বা ততোধিক অ্যাডভোকেট একই দিনে যদি তালিকাভুক্ত হয়ে থাকে, একই তারিখে যদি তালিকাভুক্ত হয়ে থাকে, তখন সেই ক্ষেত্রে যেটা করা হবে সিনিয়রিটির ভিত্তিতে, অর্থাৎ বয়সে যিনি সিনিয়র ওনার নামটা আগে থাকবে, তারপরে হচ্ছে জুনিয়র নাম থাকবে। এই বিষয়টা এই 23-এ বলা হচ্ছে, অর্থাৎ অনুচ্ছেদ 23-এ বলা হচ্ছে।